ভিডিওর থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়টা ঠিক কি। দীর্ঘ বিরতির পরে প্রফেশনাল কিছু ব্যস্ততার কারণে নির্বাচন থাকার কারণে অনেকদিন পরে আসা এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আমি জানি না এটা নিয়ে আলোচনা করার জন্য সাধুবাদ জুটবে নাকি গালাগাল। যেটাই হোক আই ডোন্ট কেয়ার। কিছু বিষয় বলা প্রয়োজন, বিশেষ করে যখন সামনে বেশ কিছু ডেসক্রিপটিভ পরীক্ষার রেজাল্ট শুনতে পাচ্ছি কানাঘুষো আসতে চলেছে এবং তার ইভ্যালুয়েশন চলছে সেই সময়ে দাঁড়িয়ে। এবং কিছুদিন আগেই ডব্লিউবিসিএস 2022-এর সমস্ত গ্রুপগুলোর যে মার্কস, সমস্ত মানে সেটা আম একদম প্রিলিমিনারি থেকে শুরু করে ডেসক্রিপটিভ এবং তার সঙ্গে কম্পালসরি যে অন্যান্য পেপারগুলো থাকে সেই সমস্ত এবং তার সঙ্গে অপশনাল। এগুলো দেখার পরে এই বিষয়টা এটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা করব বা বলবো এরকমটা ভাবছিলাম। কিন্তু এই পার্টিকুলারলি এই পিডিএফটা আসার পরে বা এই মার্কসের ডিস্ট্রিবিউশন যেটা আমরা দেখতে পেয়েছি সেটা দেখার পরে এই কথাগুলো বলা প্রয়োজন বলে বোধ হলো। সে কারণে আজকের এই ভিডিওটা নিয়ে আসা। ডেসক্রিপটিভ মার্কস নিয়ে ছেলে খেলা। আম ডেসক্রিপটিভ বলতে এখানে শুধুমাত্র আমরা বাংলা ইংরেজির কথা বলছি না, তার সঙ্গে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে অপশনাল পেপারগুলো থাকে সেখানেও খানিকটা একই জিনিস আমাদের চোখে পড়ছে। এবং এটা শুধু ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড তা নয়। আমরা কানাঘুষো যা শুনতে পাচ্ছি যে সামনেই হয়তো ১-২ মাসের মধ্যে মিসলেনিয়াস মেইনস এর রেজাল্ট বেরোবে। তারপরে হয়তো আরো ২-৪ মাস পরে বা হয়তো আরো দেরিতে ক্লার্কশিপের মেইনসের রেজাল্ট বেরোবে। এবং সেই প্রেক্ষিতে বলি যে ক্লার্কশিপ মেইনসের আগেরবার যখন ক্লার্কশিপ হয়েছিল ৫ বছর আগে, আ তখন ক্লার্কশিপের যে রেজাল্ট বেরিয়েছিল, সেই রেজাল্ট মানে সেই মার্কস গুলো অফিসিয়ালি কোথাও ডিক্লেয়ার হয়নি। কিন্তু আনঅফিসিয়াল একটা পিডিএফ মোটামুটি সবার গোচরে আছে। আ সেখান থেকে মার্কস দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। কেউ যদি একটু আম ফুটিয়ে দেখে, একটু যদি খতিয়ে দেখে পুরো বিষয়টা। কিরকম? আম তার আগে আমি একটা রেফারেন্স দিই। ইউপিএসসি পরীক্ষায় মানে আমরা তো গত কয়েক বছর ধরে বারবার করে শুনতে পাচ্ছিলাম একটা জিনিস, যে আ আমাদের ডব্লিউবিপিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি তারা ইউপিএসসির ধাঁচে ডব্লিউবিসিএস পরীক্ষা করতে চাইছে ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা শুনতে পাচ্ছিলাম। মানে তাতে তাতে করে সেই এক্সাম প্রসিডিওর ইউপিএসসির মতো মেটাতে পারুক বা না পারুক, সিলেবাস নিয়ে বিস্তর কাটাছেঁড়া করা, একবার গেজেট নোটিফিকেশন প্রকাশ করে তারপর আবার তার বিরুদ্ধে আরেক রকমভাবে বলা, বিভিন্ন রকমের ডেসক্রিপটিভ কোর্স লঞ্চ হয়ে গেল, তারপর আবার অবজেক্টিভ ফিরে আসা, বিভিন্ন রকম। মানে যেটাকে সহজ কথায় বলে যে আম আমাদের মানে এক প্রাক্তন মন্ত্রী ছিলেন, তিনি একবার একটা কথা বলেছিলেন, আম তারই প্রাক্তন সতীর্থ মুখ্যমন্ত্রীকে নিয়ে যে, "হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে।" এই ব্যাপারটা খানিকটা সেরকম। হোয়াটএভার, ইউপিএসসির একটা বিষয় নিয়ে একটুখানি আলোচনা করা এখানে প্রয়োজন। আমরা দেখি মানে ডব্লিউবিসিএস যারা দাও বা না দাও, তারা এই আলোচনাটা হয়তো শুনে থাকবে যে স্কোরিং অপশনাল। কোন অপশনালে স্কোর ভালো উঠছে, কোনটায় স্কোর কম উঠছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোনো বছর একটা পার্টিকুলার অপশনালে বহু ছাত্রছাত্রী খুব ভালো স্কোর করেছে। মেরিট লিস্টে সেখান থেকে প্রচুর স্থান পাচ্ছে। তার পরের বছর আবার দেখা গেল যে তার আ মানে ওই কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো তার সর্বনাশ অন্য কোনো অপশনালের পৌষ মাস। তারপরের বছর হয়তো আবার সিনারিও খানিকটা চেঞ্জ হলো। এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অপশনাল একটু অফবিট। তার মধ্যে আবার ২-১ টা আগে বেশ জনপ্রিয় ছিল, মাঝখানে জনপ্রিয়তা হারিয়েছিল। ২-১ টা অফবিট অপশনাল সেখানে দেখা যাচ্ছে যে ভয়ংকর রকমের মার্কস হচ্ছে। এবং শুধুমাত্র এই অপশনালে মার্কস পাওয়ার জেরে কেউ বেরিয়ে যাচ্ছে, মানে কেউ মেরিট লিস্টে জায়গা পাচ্ছে, কেউ আবার মেরিট লিস্ট থেকে ছিটকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই জিনিসটা হবে কেন? যেমন কিছু অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে অবজেক্টিভিটি থাকে। আমি সাবজেক্টের নাম মেনশন করে বলছি না। সেই অপশনাল গুলোর ক্ষেত্রে বেশি মার্কস আসছে। কিছু অপশনালের ক্ষেত্রে সাবজেক্টিভিটি মুখ্য, সেখানে কম মার্কস আসছে। ইউপিএসসির ক্ষেত্রেও ওই একই বিতর্ক, একই জিনিস বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
বারবার একই বিতর্ক দানা বেঁধেছে এবং তার ফলে ইউপিএসসিতে বহুদিন ধরে একটা বিষয় প্রচলিত, যাকে আম ২-৩ রকমের নামে ডাকা যেতে পারে। ইউপিএসসি পরীক্ষার্থীরা তাকে বলে স্কেলিং, মডারেশন, আমরা সহজ কথায় তাকে বলি নরমালাইজেশন। এই যে নরমালাইজেশন মানে ইউপিএসসি অপশনাল এর ক্ষেত্রে যেটা করে যে নরমালাইজেশন করে, সেই নরমালাইজেশন এর প্রসেস বা যে স্কেলিং করে সেই স্কেলিং এর যে মেথড বা প্রসেস সেটা কোথাও খুব ক্লিয়ারলি ডেলিনিয়েট করা নেই। সেটা কোথাও প্রকাশ করা হয় না। এতদিন এটা সবাই জানতো যে করা হয়। এক প্রকার অলিখিত নিয়ম বলা যেতে পারে। সবাই জানতো মানে ওপেন সিক্রেট। এবং কিছুদিন আগে ইউপিএসসির যিনি চেয়ারম্যান, বর্তমান যিনি চেয়ারম্যান, তিনি একটি পডকাস্ট বলা ভুল হবে। একটা আ কোনো একটা নিউজ চ্যানেলের একটা শো ছিল। সেখানে তিনি আসেন। একটা দীর্ঘ ইন্টারভিউ প্রায় আমি জানি না কারা দেখেছো ১ ঘন্টার একটা দীর্ঘ ইন্টারভিউ ছিল এবং সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তার মধ্যে অন্যতম যে বিষয়টা যেটা তিনি আলোকপাত করেন সেটা হচ্ছে স্কেলিং এর প্রসেসটা বা এই নরমালাইজেশন এর প্রসেসটা। এই নরমালাইজেশন এর প্রসেসটা ঠিক কিরকম হয়? তিনি এখানে খুব সংক্ষেপে মানে এটা অনেকে বিভিন্ন রকমভাবে যেহেতু এটা কোনো আম নির্দিষ্টভাবে বলে দেওয়া নেই যে প্রসেসটা কিরকম, ক্যালকুলেশনটা কিভাবে হয়। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে একটু যদি সার্চ করে দেখো দেখবে অনেক রকমের ভিডিও রয়েছে। অনেক ভিডিও বললে ভুল হবে। সংখ্যা বেশ কম। মানে এটা নিয়ে আ আলোচনার পরিসরটা সর্বভারতীয় লেভেলেও বেশ কম এই স্কেলিং এর প্রসেসটা। কিন্তু দেখবে সেখানে বেশ কিছু ভিডিও আছে। আ যেখানে এই স্কেলিং এর প্রসেসটা বর্ণনা করা আছে। এবং এই ইউপিএসসি চেয়ারম্যান এই যে চৌটির কথা বললাম, সেখানেও তিনি এই প্রসেসটির কথা খুব সংক্ষেপে হলেও বলেছেন। ব্যাপারটা কিরকম? ধরো ম্যাথ অপশনাল সেখানে যে হাইয়েস্ট পেয়েছে এবং যে লোয়েস্ট পেয়েছে তার একটা এভারেজ করা হয়। আবার ধরো ইতিহাস অপশনাল সেখানে যে হাইয়েস্ট পাচ্ছে, যে লোয়েস্ট পাচ্ছে এবং কত সংখ্যক পরীক্ষার্থী আছে এটার একটা এভারেজ আ নির্ণয় করে সেটার ভিত্তিতে যারা মার্কস পাচ্ছে, যারা ওই সাবজেক্টটাকে অপশনাল হিসেবে চুজ করেছে তাদের সকলের প্রাপ্ত যে নম্বর সেটা কাটাছেঁড়া হয়। অর্থাৎ অঙ্কের যে পরীক্ষক অঙ্ক অপশনালের খাতা দেখছেন তিনি যে মার্কস দিয়েছেন আর বাংলা ইতিহাস আ মানে সর্বভারতীয় প্রেক্ষাপটে বলছি। ইতিহাস অপশনাল এর খাতায় যিনি দেখেছেন তিনি যে মার্কস দিয়েছেন, পরীক্ষকের দেওয়া মার্কসটাই ওই প্রার্থীর চূড়ান্ত মার্কস নয়। সেখানে একটা স্কেলিং বা নরমালাইজেশন এর প্রসেস হয় এভারেজ করে। আমরা যখন পিএসসির এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অপশনাল এর ক্ষেত্রেই একই গল্প বারংবার দেখতে পাচ্ছি। এবং কিছু পার্টিকুলার অপশনাল এর ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা হাতে গোনা, পরীক্ষকের সংখ্যা হাতে গোনা। খুব উল্লেখযোগ্যভাবে সেই সাবজেক্টের অপশনাল যারা পড়ান তাদের সংখ্যাও হাতে গোনা এবং সিলেকশন যারা পাচ্ছে সেই অপশনাল থেকে সেটা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। এই জিনিসগুলো বন্ধ হওয়া প্রয়োজন। এবং এটা আমি WBCS এর প্রেক্ষাপটে বললাম। শুধু WBCS এর প্রেক্ষিতে নয়, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস পরীক্ষার মতো WBCS এ তো ভ্যাকেন্সি খুব বেশি নয়। সুতরাং সেখানে পরীক্ষার্থীও যে মানে মেন্স পরীক্ষার যে পরীক্ষার্থী তারাও যে খুব বেশি তা নয়। বরং অন্যান্য যে দুটো পরীক্ষা পশ্চিমবঙ্গের WBCS এর পরেই সবথেকে বড় যে দুটো পরীক্ষা লার্জ স্কেলে, মোটামুটি লার্জ স্কেলে যে দুটো পরীক্ষা হচ্ছে, একটা WBPSC মিসেলেনিয়াস পরীক্ষা এবং আরেকটা হচ্ছে WBPSC র ক্লার্কশিপ পরীক্ষা। বিশেষ করে ক্লার্কশিপ। এখানে ১৯ সালের যারা মার্কস দেওয়ার যে প্যাটার্ন সেটা যারা দেখেছে, লক্ষ্য করেছে, তারা অনেকে সহমত হবে, অনেকে হবে না। বিশেষ করে যারা পেয়ে গেছে তারা সহমত হবে না। যারা পায়নি তারা হয়তো সহমত হবে। এটাই জগতের নিয়ম। কিন্তু একটু আ যদি অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে দেখা হয়, তোমরা লক্ষ্য করবে যে এখানে মার্কস দেওয়ার যে তারতম্য, প্যাটার্ন এ যে তারতম্য বা বৈষম্য, সেই বিষয়টা খুব ভালো করে নজরে আসবে। এই পরীক্ষাগুলোর জন্য যেহেতু বিভিন্ন পরীক্ষকের হাতে খাতাগুলো যায়, একটা ইউনিফর্ম ইনস্ট্রাকশন সকলের কাছে পৌঁছানো প্রয়োজন। আমরা জানি না সেটা পিএসসির তরফ থেকে কতটা পৌঁছাচ্ছে। আম আমরা শুনতে পাচ্ছি যেটা বা জানতে পারছি যে গত যে মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে সেখানে নাকি এরকম ইউনিফর্ম ইনস্ট্রাকশন খুব ভালোভাবে দেওয়া হয়েছে এবং সেটা নাকি খুব সুন্দরভাবে ফলো করা হবে। আমরা জানি না মানে না চালে বিশ্বাস নেই। পিএসসির ক্ষেত্রে বিশেষ করে।
কিন্তু এটা আশু প্রয়োজন। কেন প্রয়োজন? আমি একটুখানি WBCS এর মার্কস গুলো সামনে নিয়ে আসি। এটা WBCS ২০২২ এ এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। এবং কয়েকটা জিনিস একটু লক্ষ্য করতে হবে। একটু লক্ষণীয় কয়েকটা ব্যাপার। দেখো, আমি এটাকে জুম করছি একটু। জুম করে শুধুমাত্র আমরা এই যে রোল নাম্বারের যে কোড গুলো এবং তার সঙ্গে আ আমাদের পেপার 1 যেটা, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, নেপালি হতে পারে, সাঁওতালি হতে পারে অথবা ইংরেজি এবং ইংরেজি। এই দুটোর মার্কসটা আমরা একটু দেখব। দেখো একদম ১ম এ যেটা আছে 010 দিয়ে যাদের রয়েছে, একটু মার্কসের প্যাটার্ন গুলো লক্ষ্য করো। বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে ১০৮, ৯০ ঠিক আছে। আ ইংরেজির বিশেষ করে ইংরেজির দিকে দেখো ১০১, ৯৩, ৮৯, ৯৩ মানে যদি একটু তুমি এভারেজের জায়গায় আসো, এভারেজের জায়গায় যদি এটা পৌঁছানোর চেষ্টা করো, দেখো মোটামুটি ১০০ র আশপাশে নম্বর রয়েছে। গড়পড়তা। আ সে ৮০ থেকে শুরু করে মোটামুটি ১০৫-১০ তার উপরে কোথাও যাচ্ছে না। আ একটু হয়তো লম্বা হবে ভিডিওটা, একটু ধীর গতিতে হবে। আ যাদের দেখার প্রয়োজন বোধ হবে, পিএসসির পরীক্ষা বিশেষ করে যারা দাও তারা দেখতে পারো। দেখো একই প্যাটার্নে যাচ্ছে। মোটামুটি ১০০ র কাছাকাছি নম্বর। একটা ১১৩ আমরা এখানে দেখতে পাচ্ছি ইংরেজিতে। আ মোটামুটি একই প্যাটার্নের নম্বর। ২-১ টা খুব কম নম্বর থাকছে। ৬২, ৬৩, ৬৭ এরকম কিছু নম্বর থাকছে। আমরা একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যাই। এখান থেকে 010 যেখানে পার করছি আমরা, দেখো তুমি যতগুলো দেখবে সবগুলো ২-১ টা মাঝখান থেকে টুকরো-টাকরা ১২০, আ ২২, ৩০ এরকম ২-১ টা পৌঁছচ্ছে। ১৩০ আমার খুব একটা চোখে পড়েনি। এখানে একটা ১২১ রয়েছে দেখো, ১১০ রয়েছে। মানে মোটামুটি এই রেঞ্জের মধ্যে একটা নাম্বার থাকছে। ১০০ র আশপাশে একটা নাম্বার থাকছে। আচ্ছা। আমরা এগোই আরো। 010 ই চলছে। আরেকটু যদি হ্যাঁ, এই দেখো। এবার পরের যেটা এলো সেটা হচ্ছে 011। আ এইখান থেকে শুরু হচ্ছে 011। একটু মার্কস গুলোর দিকে দেখো। সরি, এই জায়গাটা থেকে। এটা আ পেপার 3 মার্কস। এইটা হচ্ছে ইংরেজির মার্কস। একটু মার্কস গুলো লক্ষ্য করো 011 যেখান থেকে আসছে। ১৪৬, ১০৩, ১৩২, ১২৯, ১১৪, তারপরে এসো ১৪২, ১২৫, ১৪৯, ১১২, ১১৮, ১৪৩, ১১৭, ১০০, ১২৬, ২-১ টা ১০০ র নিচে। কোড যেই বদলে গেল, সঙ্গে মার্কসের যে প্যাটার্ন সেটা বদলে গেল। যেকোনো সাবজেক্টিভ যে পেপার, সেখানে আম ১০-১৫ নম্বরের সাবজেক্টিভিটি থাকবে। সেটাকে মেনে নিয়ে সে পরীক্ষায় বসতে হবে। কিন্তু সেই সাবজেক্টিভিটি যখন ১০-১৫ ছাপিয়ে যখন ২০-২৫ বা ৩০-৩৫ এ পৌঁছে যায়, সেটাতে কনসার্ন এর জায়গা অবশ্যই। আমি আরো যাই একটু। মার্কস গুলো দেখো এখানে। ১১০ এর নিচে নম্বর বেশ কম এই জায়গাটায়। মানে আমি জাস্ট ক্লাস্টার ধরে দেখাচ্ছি। পরের ক্লাসটা দেখো ১৫৭, ১৫৪। মানে 010 যেখানে ছিল সেখানে আ একজনও বোধহয় ভালো ছাত্র ছিল না, যারা এরকম ধরনের নম্বর পাওয়ার ধক রাখে। আবার এখানে মোটামুটি সবাই আ কিছু বাদ দিয়ে যেগুলো হয়তো খুব পুয়ার, যাদের বেস অফ আ ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন, তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা কম। কিন্তু বেশিরভাগই দেখো ১১০ এর নিচে নেই বললেই চলে অন অ্যান এভারেজ। এবং মার্কস গুলো দেখো মানে ১৩০, ৪০, ৫০, ৬০ এরকম সব নম্বর পাচ্ছে। আমরা আরো এগোই, আমরা আরো এগোই। দেখো কত এখানে ১৪৪, ৪৫, ২৫, ৩৫। আমরা আরো এগোই। কিছু ক্ষেত্রে মার্কসটা কম। বাদবাকি সমস্ত ১১০ এর নিচে কিছু নেই বললেই চলে। এবার আরো এগিয়ে যাই। আরেকটু এগিয়ে যাই।
তোমরাও একটুখানি মানে আ পর্যালোচনা করে দেখো পিডিএফটা। এরপরে এটার পরেই আমি ক্লার্কশিপের পিডিএফটায় আসবো। ক্লার্কশিপ ২০১৯ এর পিডিএফটায় আসবো। দেখো এইখান থেকে এরপরে যেটা 0, 1, 2 আসছে, মার্কসের প্যাটার্ন লক্ষ্য করো ১১৪, ১০৬, ১০৭, ১৩২, ১০, ১৭, ১৬, ২৫, ২৫ কিছু, কিছু মার্কস অনেকটা কম রয়েছে সেগুলোকে ছেড়ে দিই। মোটামুটি কত আসছে না ওই সেই আবার আমরা ফিরে আসছি হচ্ছে ১০০ র আশপাশে অন অ্যান এভারেজ। আ দেখো মোটামুটি ওই অন অ্যান এভারেজ ওরকম থাকছে ১০০ র আশপাশে ১০৭, ১১৬ কিছু, কিছু অনেকটা কম মার্কস থাকছে সেটার নির্দিষ্ট কিছু কারণ থাকতে পারে। তাদের আ যে ল্যাঙ্গুয়েজের দখল সেটা অনেকটা পুয়ার থাকতে পারে। এখানে বেশ কিছু যেমন কম মার্কস রয়েছে। কিন্তু যেগুলো এভারেজ মার্কস মোটামুটি সেটা দেখো এই ১০০ র আশপাশে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো অধিকাংশই হচ্ছে ১০০ র নিচে। এখানে যখন দেখো মার্কস গুলো আছে সব ৯৩, ৭৪, ৯৪, ৮৭, ৯৯, ৯১, ৯৪। মানে একটা ব্যাপার তাহলে কি এরকম যে একটা নির্দিষ্ট ক্লাস্টারে যে স্টুডেন্টরা বসছে তাদের মোটামুটি গড়পড়তা মান হচ্ছে একই রকমের লেখার মান। আবার আরেকটা ক্লাস্টারে যে স্টুডেন্টরা বসছে তাদের গড়পড়তা লেখার মান সম্পূর্ণ আলাদা। মানে পিএসসি কি এরকম ক্লাস্টার ভেঙে, ভেঙে স্টুডেন্টদের বসার ব্যবস্থা করছে পরীক্ষার সময়? আমার ঠিক জানা নেই। আমরা যদি আরেকটু এগোই, দেখো ১০০ র উপরে একটাও উঠছে না। ইংরেজির মার্কস দেখো, আমি ইংরেজিটাতেই ফোকাস করছি। ১০০ র উপরে একটাও উঠছে না। আবার এর আগে যেটা 011 দিয়ে দেখিয়েছিলাম সেখানে সবটাই হচ্ছে ১২০-২৫ এর উপরে। আরো যাই, আরো যাই। দেখতে থাকো, পরপর দেখতে থাকো। ২-১ টা হয়তো ১০০ র উপরে পেরোচ্ছে কোনোভাবে। আচ্ছা, এখানে আমরা পরের কোডে চলে এলাম। 013 তে এলাম। আ 013 এর মার্কস গুলো লক্ষ্য করো। অনেকগুলো অ্যাবসেন্ট রয়েছে এখানে। মোটামুটি ১০০ র আশপাশে এবং ১০০ র নিচে। ১০০ র আশপাশে এবং ১০০ র নিচে। এইভাবে যদি এগোতে থাকো, এই অদ্ভুত প্যাটার্নটা আরো বেশি করে চোখে ঠেকবে। এবং আরো একটা জিনিস যদি এটা খুব একটা আলোচনার মধ্যে আনাটা সমীচীন নয়। কেননা হতেই পারে যে কারোর বাংলাটা ভালো, ইংরেজিটা খারাপ। বেশ অদ্ভুত লাগে না এটা? এই যে একজন যে বাংলায় ১১০ পেয়েছে, সে ইংরেজিতে মাত্র ৪৩ পেয়েছে। ঠিক আছে মেনে নিলাম। আম অবশ্য আ এখানে আবার মার্কসটা অন্য রকমের ছিল। ঠিক আছে বাদ দিলাম। ১৩০, ৬২, ১২৭, ২৫ এটা বাদ দিলাম। এটা দুটোই কম মার্কস পেয়েছে। ঠিক আছে। ১০৮, ৬৫, ১১৪, ৬৯ এটা মোটামুটি একই রকমের। ১১৮, ৭৪ ঠিক আছে মেনে নিলাম। ১১৪, ৬০, ১১০, ৪৭ আমি আর এর মধ্যে কমেন্ট এর থেকে বেশি আর কিছু করতে চাইছি না। এবার আমি চলে যাই হচ্ছে ক্লার্কশিপে। ঠিক আছে? এটা যদি আরো এগোও এই একই প্যাটার্ন তোমাদের চোখে পড়বে। মানে এই কোড গুলো এই যে এখানে যেমন 020 এলো, এর সঙ্গে একটুখানি মার্কস গুলোকে দেখবে। ঠিক কি ধরনের মার্কস আসছে, মার্কসের প্যাটার্নটা কি আসছে। একটু খতিয়ে দেখলে নিজেরাই বুঝতে পারবে। আমি চলে আসি ক্লার্কশিপেরটায়। এই একটা পিডিএফ আমরা মোটামুটি পেয়েছিলাম যেটা পাবলিক ডোমেইনে ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন জায়গায়। আমরাও সেটা জোগাড় করেছি। পার্ট 1, পার্ট 2 এর ইংলিশ, পার্ট 2 এর আ বাংলা, হিন্দি, উর্দু যেগুলো ছিল সেই মার্কস গুলো। এটা একদম, একদম সেই ১ম থেকে ১ম এ রোহিত আছে, একদম পরপর মানে র‍্যাংক অনুযায়ী রয়েছে। ৫৫,০০০ জন সম্ভবত ৫৫,০০০ প্লাস রিলি কোয়ালিফাই করেছিল তাদের মার্কস গুলো এখানে রয়েছে। আ আমি একদমই ১ম এর গুলোতে না গিয়ে একটুখানি নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি আরো একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। কিছু অদ্ভুত জিনিস চোখে পড়ছে কি কারোর?
আম জাস্ট আ মিনিট। ১ম এ হচ্ছে ১ম এ হচ্ছে প্রিলির মার্কস, তারপরে পার্ট 2 তে মানে আমাদের যে মেইনস পরীক্ষা হয়েছে ক্লার্কশিপে সেটায় ইংরেজির মার্কস এবং তারপরে হচ্ছে বাংলা বা আ যার যেটা ছিল বাংলা, হিন্দি সেই মার্কস। দেখো একই জায়গায় পরপর যে ছাত্রছাত্রীরা রয়েছে, একটা পেজ দেখো। পরপর যে ছাত্রছাত্রীরা রয়েছে, এখানে তো র‍্যাংক অনুযায়ী দেওয়া। একটু মার্কস গুলো দেখো। ২২, ৩৬, ২১, ৩৭, ২১, ৩৭। যে বাংলায় ৪২ পাচ্ছে, সে ইংরেজিতে ১৬ পাচ্ছে। যে বাংলায় ৪৩ পাচ্ছে, সেখানে ১৫ পাচ্ছে। যে ৪৫ পাচ্ছে, সে ১৩ পাচ্ছে। ক্লার্কশিপের ক্ষেত্রে একটা যুক্তি আছে। সেটা হচ্ছে সেখানে যেহেতু বাংলা এবং ইংরেজি একসঙ্গে লিখতে হয়, মানে আ ওই ১ ঘন্টা টাইম থাকে। তার মধ্যে অনেকে হয়তো তারা মানে বাংলার দিকে ফোকাস করেছে, সুতরাং বাংলায় ভালো মার্কস পেয়েছে। ইংরেজির দিকে অতটা ফোকাস করেনি, যার ফলে ইংরেজিতে কম মার্কস পেয়েছে। এরকম কিছু ব্যাপার থাকতে পারে। সুতরাং ক্লার্কশিপে এই তর্কগুলো খুব একটা করা আ সমীচীন হবে না। তবুও তোমরা চারপাশে একটু তাকালে বা যারা ক্লার্কশিপ মিন্স দিয়েছো আগেরবার ২০১৯ এর যে ক্লার্কশিপ হয়েছিল সেখানে যারা ক্লার্কশিপ মিন্স দিয়েছো, তারা নিজেদের আ যে মার্কস গুলো, নিজেরা যে মার্কস পেয়েছো সেটাও যদি একটু দেখো এবং আশেপাশের বন্ধু-বান্ধব, দাদা-দিদি, সহপাঠী তারা যে মার্কস পেয়েছে এবং তারা যে যোগ্যতা রাখে মার্কস পাওয়ার, তারা যেরকম পরীক্ষা দিয়েছে সেগুলো সব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়। সেই আলোচনাগুলো তোমরা নিজেদের মধ্যে করেছো এবং মোটামুটি দেখতে পেয়েছো এবং যারা ২০১৯ এর পরীক্ষা দাওনি, তারা একটু ২০১৯ এর পরীক্ষা যারা দিয়েছিল, সেই দাদা, দিদি, বন্ধু-বান্ধব, ভাই-বোন, তাদের সাথে একটু আলোচনা করলেই এই বিষয়টা মোটামুটি বুঝতে পারবে যে তারা পরীক্ষা কেমন দিয়েছিল এবং সেই অনুযায়ী মার্কস তাদের কেমন এসেছে। মানে বাংলা কেমন দিয়েছিল, ইংরেজি কেমন দিয়েছিল এবং সেই আ বা মানে আ রেসপেক্ট এ বাংলার মার্কস কেমন এসেছে, ইংরেজির মার্কস কেমন এসেছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার পরিচিত এরকম বহু ছেলেমেয়ে রয়েছে, যারা পেয়েছে এবং যারা পায়নি। এটা শুনে হয়তো যারা পেয়েছে তাদের অনেকের গোঁসা হবে। কিছু করার নেই। সত্যিটা সত্যি। তাদের যে লেখার প্যাটার্ন, তাদের যে লেখার ধরন এবং লেখার যে কোয়ালিটি, সেই অনুযায়ী আমি খুব কৌতূহলী হয়ে ২০১৯ এ যখন এই মার্কসটা যখন এলো, আমি খুব কৌতূহলী হয়ে মার্কসটা দেখেছিলাম। আ মানে এটা বলা যায় এক প্রকার ওই লোকের আ জিনিসপত্র দেখে প্লেজার নেওয়া। কিন্তু এটা প্লেজার নেওয়ার জন্য নয়। এটা বেশ কৌতূহলী হয়ে আমি দেখেছিলাম। যে কারা পেয়েছে, কারা পায়নি এবং তাদের যে কোয়ালিটির তারতম্য সেই বিষয়টার ফলে আমার এই মানে আরো বেশি কৌতূহল জেগেছিল এই মার্কস গুলো দেখার জন্য। এবং সেটা দেখে আমার চক্ষু চড়কগাছ হয়ে গেছিল। আমার পরিচিত বহুজন পেয়েছে এবং বহুজন পায়নি। এবং যারা পেয়েছে এবং যারা পায়নি তাদের মার্কস গুলো এবং তাদের ডেসক্রিপটিভ লেখা আমি নিজে দেখেছি। তাদের ডেসক্রিপটিভ লেখার কোয়ালিটি, তাদের মার্কস সেগুলো দেখে আমার চক্ষু চড়কগাছ হয়েছিল। এবং বাংলা এবং ইংরেজি মোটামুটি একই রকমের পরীক্ষা দিয়েছে। সেটা দিয়েও এরকম মার্কসের তারতম্য এরকম বহু জনের হয়েছে। আম এখানে হয়তো আমি আইডেন্টিফাই সেভাবে করে রাখতে পারিনি। করে রাখতে পারলে সুবিধা হতো। যেমন এখানে দেখো ৪০, ১৬, ৪০, ১৬, ৪০, ১৬, ৪১, ১৫, ৪২, ১৪, ৪২, ১৪, ৪৪, ১২। আমরা আশা করছি এবছর মানে এই যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যেগুলো রেজাল্ট সামনে আসতে চলেছে, সেখানে এই তারতম্যগুলো হবে না। নরমালাইজেশন বা স্কেলিং এর যে প্রসেস বললাম, যে একটা সাবজেক্ট মানে ইউপিএসসির ক্ষেত্রে আম যেটা অপশনাল সে অপশনাল এর ক্ষেত্রে করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে আমরা যেটা ভাবতে পারি বা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষকের হাতে খাতা পড়ছে, বিভিন্ন পরীক্ষক খাতা দেখছেন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মার্কস মানে একদম অ্যাকিউরেট ডিস্ট্রিবিউশন অফ মার্কস সেটা কখনো সম্ভব নয়। ওই যে বললাম সাবজেক্টিভ পরীক্ষায়
10-15 নম্বরের সাবজেক্টিভিটি, যেখানে WBCS এ 200 প্লাস 200 নম্বরের পরীক্ষা হচ্ছে বাংলা ইংরেজিতে, সেখানে 10-15 নম্বর বা 20 নম্বরের সাবজেক্টিভিটি থাকতে পারে। ক্লার্কশিপ পরীক্ষা যেখানে মাত্র 100ই হচ্ছে পুরো ডেসক্রিপটিভ পেপারটা, সেখানে 5-10 নম্বরের সাবজেক্টিভিটি থাকতে পারে। তার বেশি হলে তো মুশকিল। কেননা পয়েন্টের মানে দশমিকের যে ভগ্নাংশ, তাতে করে কারোর চাকরি হচ্ছে, কারোর চাকরি হচ্ছে না। সেখানে তবুও 5-10 নম্বরের সাবজেক্টিভিটি মেনে নেওয়া যায়। তার বেশি মেনে নেওয়াটা একটু কষ্টকর। সুতরাং সেখানে যেটা করা যেতে পারে, ইউনিফর্ম ইনস্ট্রাকশন ঠিক আছে এবার দেওয়া হয়েছে, হয়তো আম এবার কোনো স্কেলিং বা এগুলো কিছু হবে না। কিন্তু ভবিষ্যতে নতুন সরকার, নতুন সবকিছু, নতুন সেটআপ এখনো হয়নি, হবে আশা করা যায়। এই বিষয়গুলোর দিকে অন্তত একটু নজর দেওয়া প্রয়োজন। অপশনাল এর ক্ষেত্রে স্কেলিং প্রসেস চালু করা, ডেসক্রিপটিভ যে পেপারগুলো হচ্ছে সেখানে খাতা দেখার যে পদ্ধতি, সেখানে স্কেলিং চালু করা। মানে বিভিন্ন পরীক্ষকের হাতে খাতা যাচ্ছে, একজন পরীক্ষকের হাত থেকে হাইয়েস্ট মার্কস কত এবং লোয়েস্ট মার্কস কত, সেটার অ্যাভারেজ বের করে সেই ভিত্তিতে স্কেলিং বা নরমালাইজেশন বা মডারেশনের যে প্রসেস, সেটা চালু করা। এবং তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ কমিটি বসিয়ে তাদের মতামত নিয়ে, এবং ইউপিএসসির ক্ষেত্রে যে এই যে স্কেলিং প্রসেস চলে, ইউপিএসসি চেয়ারম্যান নিজেও বলেছেন এটা একদম টেস্টেড একটা প্রক্রিয়া। মানে যথেষ্ট পরিমাণে এটা নিয়ে কাটাছেঁড়া হয়েছে, আলোচনা হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, এবং সবকিছুর পরে এটাকে সবাই মেনে নিয়েছে, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেসও হয়েছিল। আহ, সেখানে এপেক্স কোর্টের তরফ থেকেও রায় আছে যে এই প্রসেসটাকে চালিয়ে যাওয়ার জন্য। সুতরাং, এবং এটা শুধুমাত্র ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু নয়, আরো বিভিন্ন পিএসসির ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যের পিএসসির ক্ষেত্রে, যেখানে আহ, তাদের যে সিভিল সার্ভিস পরীক্ষাগুলো সেগুলো ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়, সেখানেও কিন্তু এই একই প্রসেস, এই স্কেলিং প্রসেস চালু আছে। এবং উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে 2018 সালের পরে এই স্কেলিং প্রসেসটাকে তুলে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে বহু বিতর্ক হয়েছে, মার্কসের হেরফের নিয়ে বহু বিতর্ক হয়েছে, এবং রিসেন্টলি আবার আলোচনা চলছে সেটাকে আবার রিইনস্টেট করার জন্য। সমস্ত জায়গার থেকে মানে সবারই কিছু ভালো খারাপ থাকে, ভালোটুকুকে অন্তত নেওয়া যায় এবং সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট যদি করা যায়, তাহলে বোধহয় তাতে সবারই লাভ। পরীক্ষার্থীদের তো লাভই, মানে লাভ তো বটেই, এবং পরীক্ষার্থীদের লাভ শুধু পরীক্ষার্থীদের লাভ নয়, কারণ এই পরীক্ষার্থীরা তো আলটিমেটলি সরকারের হাত পা চোখ কান নাক হিসাবে কাজ করবে। সুতরাং সরকার যদি কিছু যোগ্য ক্যান্ডিডেট পায় এবং যোগ্যদের থেকে যোগ্যতম ক্যান্ডিডেটদের মানে বাছাই করে তুলে আনতে পারে, তাতে শুধু পরীক্ষার্থীদের নয়, সরকারেরও লাভ, এবং আমরা যারা সাধারণ মানুষ, তারাও বোধহয় পরিষেবাটা আরেকটু বেটার ওয়েতে পেতে চায়। সুতরাং এই একটা আর্জি, আমি জানি না মানে কতজনের কাছে পৌঁছবে। যদি 100 জনের কাছেও পৌঁছয়, তা হয়তো এই অ্যাওয়ারনেসটা, মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেসটা তৈরি করা বা এই বিষয়টা সবাইকে জানানো। যদি 100 জনের কাছেও পৌঁছয় তাতেও আমি খুশি হব। এবং এই বিষয়টা পিএসসি পর্যন্ত বা যারা নীতি নির্ধারক, আমি জানি না তাদের কাছে পৌঁছবে কিনা, পৌঁছানো সম্ভবও নয় খুব একটা। তবুও মানে আম আ এক প্রকার যদি বলা হয় যে সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে এই ভিডিওটা করা, তাই করা। কিন্তু এই বিষয়গুলো আমার বলা প্রয়োজন বোধ হলো। পরীক্ষার্থীদের নিজেদের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলুক, বিতর্ক চলুক, পক্ষে এবং বিপক্ষে মতামত আদান-প্রদান হোক। কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হোক। দীর্ঘদিন ধরে এই প্রসেস চলতে পারে না। ডেসক্রিপটিভ এর যে পরীক্ষা, মানে ডেসক্রিপটিভ প্যাটার্নে যে পরীক্ষাগুলো হচ্ছে, সেটা ডব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ অংশটা হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, যেটাই হোক না কেন, সেখানে মার্কসের এই হেরফের, মার্কসের তারতম্য, পরীক্ষক ভেদে মার্কসের যথেষ্ট প্রভেদ, অপশনাল ভেদে মার্কসের তারতম্য, এই জিনিসগুলো চলতে পারে না। সুতরাং আমার তরফ থেকে একটা, বলতে পারো একটা অ্যাওয়ারনেস হিসাবে এই ভিডিওটা আজকে রইলো। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো। যদি কেউ পৌঁছে দেওয়ার মতো, আমার মানে আমার তো সেরকম কোনো রিচ নেই। তোমাদের যদি কারোর এই বিষয়টা পিএসসির যারা নীতি নির্ধারক, তাদের কারোর কান পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো সামর্থ্য থাকে, বা এই বিষয়টা যদি আলোচনার পরিসরে আনা যায়, বৃহত্তর পরিসরে, দেখো, চেষ্টা করো। তবে পরিবর্তনটা হওয়া প্রয়োজন এই বিষয়টা। এটুকুই আজকের জন্য। বাদবাকি সবাই পড়াশোনা করো ভালো করে। সামনে বেশ কিছু পরীক্ষা-টরীক্ষা আসছে। আশা করা যায় পরীক্ষার আবার একটা সিজন আসছে লম্বা, ভোট বৈতরণী পার করে। শুভেচ্ছা রইল সকলের জন্য।